गुड मर्निंग स्टूडेंट्स। आज के चले एसेছি বনলতা সেন পিএসসি সিলেবাসে আছে কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের 5টা কবিতা, প্রথম 5টা কবিতা। সেই 5টা কবিতার আজকে আমি দ্বিতীয় কবিতা নিয়ে আলোচনা করতে চলে এলাম। দেখো, কবি জীবনানন্দ দাশের লেখা 20 বছর পরে। দ্বিতীয় কবিতা হলো 20 বছর পরে। দেখো, একেবারে আমি কবিতায় চলে আসছি। দেখো কি আছে, 20 বছর পরে। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে। মানে কি বলছে যে আবার যদি কবির যদি সেই পুরনো 20 বছর ফিরে আসে, স্মৃতি রোমন্থন করছেন কবি। হ্যাঁ, এই কবিতার মধ্যে দিয়ে কবি স্মৃতি রোমন্থন করেছেন। তিনি তো প্রকৃতিপ্রেমিক কবি ছিলেন 1 নম্বর। 2 নম্বর, তিনি তার পিছনের যে অতীত, সেই অতীতের স্মৃতি রোমন্থন করেছেন। 20 বছর আগের ঘটনা ওনার মনে পড়ছে। এবার উনি বলছেন 20 বছর পরে যদি সেইটা আবার ফিরে আসে ওনার জীবনে, কি ফিরে আসার কথা উনি বলছেন? ওনার মানে সেই সময়টা, ওনার যে সময়, আবার বছর 20 পরে তার সাথে যদি দেখা, এখানে তার বলতে নিশ্চয়ই কবি প্রিয়তমার কথা উনি বলছেন। যদি দেখা হয় আবার বছর 20 পরে, আবার 20 বছর পর যদি দেখা হয়, হয়তো ধানের ছড়ার পাশে। কোথায় দেখা হওয়ার কথা কবি বলছেন? ধানের ছড়ার পাশে হয়তো দেখা হতে পারে, হয়তো কার্তিকের মাসে দেখা হতে পারে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভেতরে। কখন? ধানের ছড়ার পাশে। কোন মাসের উল্লেখ আছে? কার্তিকের মাসের উল্লেখ আছে। কার্তিক মাসে সন্ধ্যার কাক যখন ঘরে ফেরে, তখন কি হয়? নদীর রং কি হয়ে ওঠে? হলুদ হয়ে ওঠে, নরম নরম হয়ে ওঠে স্বর কাশ হোগলা। এগুলো মাঠের ভেতরে এই গাছগুলো নরম নরম তখন হয়। সেই সময়ের কথা তিনি বলছেন, তার পুরনো স্মৃতি রোমন্থন করছেন। আবার কবি এও বলছেন যে তার নিজস্ব যে ছেলেবেলা, তিনি তার সাথে দেখা করতে চাইছেন। এইটা যদি আমরা ভেবে নিই, এখানে তার প্রিয়তমার কথা যেমন উনি বলছেন, তার বলতে একটা অন্য দ্বিতীয় ব্যক্তি যেমন আসছে, তার সাথে বলতে কবির কিন্তু এখানে ব্যাখ্যাতে আবার বোঝা যাচ্ছে যে কবি নিজের যে অতীতের নিজেকে মানে আবার ফিরে পেতে চাইছেন। অতীতে তিনি যেমন ছিলেন সেই তাকে তার বলছেন, ঠিক আছে? মানে অতীতের নিজেকেই তিনি তার বলছেন। দেখো, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, বলছে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল। উনি যে স্মৃতি রোমন্থন করছেন, সেখানে উনি বলছেন যে ধান খেতে আর, অথবা ধান খেতে আর নয়, ব্যস্ততা। ধান খেতে, চাষিরা তো ধান খেতে কাজ করতো, তো সেইখানে ব্যস্ততা, সব সময় কর্মময় ব্যস্ত জীবন, এবং সব সময়ে একটা ব্যস্ততা ছিল, সেইটা হয়তো এখন আর নেই, কারণ সময়টা পেরিয়ে এসেছেন, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, 20টা বছর পেরিয়ে গেছে। হাঁসের নীড়ের থেকে খড়, হাঁসের নীড় বলতে এখানে হাঁসের যে বাসা, সেখান থেকে খড় দিয়ে বাসা তৈরি করে পাখিরা, সেখান থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় নেওয়া হচ্ছে। দেখো, সাধারণ মানুষ কিন্তু খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, খড়কুটোকে অবলম্বন করে টুকরো টুকরো আশা নিয়ে তারা বেঁচে থাকে। সেইখানে কিন্তু কবি এই যে অন্তর্নিহিত তাৎপর্যে বোঝাতে চেয়েছেন যে সেই হাঁসের নীড়ের থেকে খড় নেওয়া, সেই পাখির নীড়ের থেকে খড় নেওয়া ছড়াতেছে। যারা দেখো
মণিয়ার ঘরে রাত, সেই মণিয়া পাখির ঘরে রাত, শীত আর শিশিরের যে জল পড়ছে, এই সমস্ত এই রকম ধরনের যে উপমাগুলি ব্যবহার উনি করেছেন। হ্যাঁ, হাঁসের কথা বলছেন, পাখির কথা বলছেন, তাছাড়া মণিয়া পাখির কথা তিনি নিয়ে এসেছেন। মণিয়া পাখির ঘরে রাত, হ্যাঁ, শীত আর শিশিরের জল, এই 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 জিনিসগুলো, এই ব্যাপারগুলো, এই ঘটনাগুলো তিনি উপভোগ করতেন। সেইটা 20 বছর আগে। 20 বছর পরে উনি বলছেন যদি সেগুলো তিনি ফিরে পেতেন, যদি আবার তার সাথে দেখা হয়। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। আমাদের বলতে এখানে কিন্তু আবার প্রথমটা কিন্তু মনে হবে তার প্রিয়তমার কথা উনি বলছেন। তারপর এমন তিনি ব্যাখ্যা করেছেন প্রথমে, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে মনে হবে তিনি হয়তো তার অতীতের নিজেকে তিনি চিনতে চাইছেন, সেটাও যেমন আছে। আবার এখানে বলছে দেখো, এইখানে চলে আসছে আমাদের 20 বছরের পর, অর্থাৎ তিনি কিন্তু তার প্রিয়তমার কথাই বলছেন, বুঝে নিতে হবে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর, আমাদের 20 বছর কেটে গেছে, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, বলছে সেই গ্রামের যে মেঠো পথ, যে পথ দিয়ে তোমার সাথে আমার রোজই দেখা হতো, প্রায় কথোপকথন হতো, সেই পথে যদি আমি তোমারে আবার খুঁজে পাই, আবার যদি তোমার সাথে আমার দেখা হয়ে যায়। হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের, 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। দেখো, 20 বছর আগের প্রেমের কথা উনি বলছেন, তাই তো? হয়তো এসেছে চাঁদ, হয়তো এখনও চাঁদ সেই মাঝরাতে আসে, কোথায়? একরাশ পাতার পিছনে, তাই তো? ওনার হৃদয়ের যে অনুভূতি, সেই অনুভূতিটুকু তিনি ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার, কিসের? ওই যে মাঝরাতে একরাশ পাতার পিছনে যে ডালপালাগুলো, কিসের ডালপালা? শিরিষের অথবা জামের, শিরিষ গাছ, জাম গাছ, ঝাউয়ের, আমের। তিনি যে প্রকৃতি প্রেমিক এইখান থেকে কিন্তু আরও স্পষ্ট। তিনি বিভিন্ন গাছের উল্লেখ করেছেন, তিনি প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন। কিভাবে? চাঁদ মাঝরাতে আসছে একরাশ পাতার পেছনে, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, একরাশ পাতার পিছনে চাঁদ মানে প্রকৃতির সেই রাতের অন্ধকারে প্রকৃতির সৌন্দর্যকে তিনি তুলে ধরেছেন। শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের, 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। এত কিছু পেরিয়ে আসার পর, 20 বছর পর আমার আর তোমাকে মনে নেই। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। আমাদের কিন্তু 20 বছরের জীবন কাটিয়ে আমরা চলে এসেছি। তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন যদি আবার তোমার সাথে আমার দেখা হয়ে যায়, তাহলে কবি বলছেন এখানে, কবি 1 নম্বর পয়েন্টে তিনি তার প্রিয়তমার কথা বলছেন, 2 নম্বর পয়েন্টে তিনি 20 বছর আগের অতীতের স্মৃতি রোমন্থন করেছেন, যেখানে তার 20 বছর আগে তার প্রিয়তমার সাথে তিনি দেখা করতেন, এবং সেই তিনি এখানে কথাটা বলেছেন, অতীতের তিনি নিজেকে খুঁজে পেতে চেয়েছেন। ঠিক আছে, এখানে তৃতীয় পয়েন্টে আসছে তোমার কার্তিকের মাস, হলুদ নদী, সন্ধ্যার কাক, হোগলা, সরকাশ, এগুলো তিনি প্রকৃতির সৌন্দর্য বর্ণনা এই উপমাগুলো তিনি দিয়েছেন। আচ্ছা, তারপর ধান ক্ষেতের কথা বলেছেন, তারপর কর্মময় ব্যস্ত জীবন, চাষিদের কর্মময় ব্যস্ত জীবনের তিনি প্রসঙ্গকে টেনে আনার জন্য তিনি কি বলেছেন, যে ব্যস্ততা নাইকো আর, ধান খেতে কোনো ব্যস্ততা এখন আর নেই। ধান ক্ষেত হয়তো আছে, কিন্তু সেই ব্যস্ততা আগের মতো যে কর্ম, সেইটা এখন আর নেই। জীবন গিয়েছে চলে 20 বছর পেরিয়ে আসার পর সময়কে তিনি এখানে বুঝিয়েছেন। সময়টা কত পেরিয়েছে, সময়টা কতটা অতিক্রান্ত হয়েছে, সেটা উনি বোঝানোর জন্য এতভাবে উপমা দিয়েছেন, তাই তো? মানুষের জীবনের একটা সময় বদলে গেছে, সময়, মানুষ বদলেছে, মানুষের প্রকৃতি, ধ্যান ধারণা, মানসিকতার বদল ঘটেছে, এই সব কিছুই তিনি এখানে তুলে ধরেছেন। তবু কিন্তু দেখো, প্রকৃতিপ্রেমিক কবি সেই যে পুরনো 20 বছরের শিরিষের, জামের, ঝাউয়ের, আমের, এইগুলো উনি উল্লেখ করেছেন। এগুলো আর মনে নেই 20 বছরের পরে, তোমারে আর নাই মনে। ঝাউয়ের, আমের 20 বছরের পরে হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে,
সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরীষের অথবা জামের, ঝাউয়ের আমের, 20 বছরের পর তখন তোমারে নাই মনে, আর তোমাকে কিন্তু আর মনে নেই। দেখো এই প্রকৃতির ক্ষেত্রেও তিনি এই একই কথা বলছেন। এই ঝাউ গাছ, এই শিরীষ, এই জাম, এই যে এইগুলো আর কিন্তু আমার মনে নেই, মানে কবির মনে নেই। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, 20 বছর পর আমি আবার এসেছি, যদি দেখা হয় তখন যদি আবার দেখা হয়ে যায় তোমার আমার, তাই তো। চলে আসছি প্রশ্নোত্তর পর্বে বা প্রশ্নোত্তর মালা। দেখো প্রশ্ন কিন্তু খুব মানে কবিতা খুব খুঁটিয়ে পড়তে হবে, তবে কবিতা থেকেই প্রশ্ন দেবে, খুব খুঁটিয়ে কবিতা পড়তে হবে, তাহলেই কিন্তু প্রশ্ন পারা যাবে, উত্তর পারা যাবে। প্রথম প্রশ্ন দেখো, কবিতায় কবি আবার কত বছর পর তার সাথে দেখা হওয়ার কথা বলেছেন? বছর 20 পরে। যেহেতু এখানে তার উল্লেখ করেছেন সেই জন্য কিন্তু এখানে তারই দিয়েছি প্রশ্নে, তারই থাকবে, বছর 20 পরে। দেখো 2 নম্বর, হয়তো ড্যাশ পাশে, শূন্যস্থানে কি বসবে? ধানের ছড়ার পাশে। যদি ধানের ছড়ার পাশে দেখা হয়ে যায়, তিনি একদিকে যেমন তিনি বলছেন একজনের কথা যে যদি ওখানে দেখা হয়ে যায়, আবার উনি বলছেন আবার যদি ধানের পাশে ছড়ার পাশে গিয়ে দাঁড়াতে পারতাম, মানে ওনার নিজের স্মৃতিকে তিনি কিন্তু রোমন্থন করেছেন। তাহলে কোথায়? না ধানের ছড়ার পাশে। 3, কবিতায় কোন মাসের উল্লেখ আছে? কার্তিক মাসের উল্লেখ আছে, কবিতায় কার্তিক মাসের উল্লেখ আছে। কে ঘরে ফেরে? সন্ধ্যার কাক ঘরে ফেরে। চলে আসি পরের প্রশ্নে, কখন সন্ধ্যার কাক ঘরে ফেরে? দেখো কার্তিকের মাসে সন্ধ্যার কাক ঘরে ফেরে, কার্তিক মাসে সন্ধ্যার কাক ঘরে ফেরে। চলে আসছি পরের প্রশ্নে, কবিতায় কবি নদীর রঙের কী উপমা ব্যবহার করেছেন? নদীর রঙের হলুদ, এই হলুদ কথাটা উনি কিন্তু ব্যবহার করেছেন। তাহলে দেখো কবি কিন্তু এখানে উপমা যেগুলো ব্যবহার করেছেন সেই উপমাগুলো কিন্তু মনে রাখতে আমাদের হবে, তাই তো। চলে আসছি পরের প্রশ্নে, কবিতায় মাঠের ভেতরে কোন গাছের উল্লেখ আছে? কোন কোন গাছের উল্লেখ আছে? সর আছে, কাশ আছে, হোগলা আছে। এই 3টে গাছ কিন্তু মাঠের ভেতরের যে গাছ সেখানে উল্লেখ করেছেন, যেগুলোর উপমা তিনি নরম নরম বলেছিলেন। দেখো মাঠের ভেতরের গাছগুলোর উপমায় কবি কোন শব্দদ্বৈত ব্যবহার করেছেন? শব্দদ্বৈত ব্যবহার কোনটা করেছেন? নরম নরম। চলে আসছি পরের প্রশ্নে, অথবা নাইকো ড্যাশ আর, শূন্যস্থানে কি বসবে? ধান খেতে, ধান খেতে অথবা নাইকো ধান খেতে আর। চলে আসছি 10 নম্বর প্রশ্নে, কবিতায় কটি পাখির উল্লেখ আছে? তোমরা নিশ্চয়ই জানো, কবিতা ভালো করে পড়লে, তোমরা খুঁটিয়ে পড়লেই বুঝতে পারবে কোন কোন পাখি আছে। 5টি পাখির উল্লেখ আছে, ঠিক আছে। কি কি পাখি? 5টি পাখি। দেখো প্রথমেই কিন্তু এখানে হাঁসের উল্লেখ আছে, তারপরে দেখো এখানে মণিয়ার উল্লেখ আছে, তারপরে দেখো 2টো হলো, তারপর কে আছে? দেখো কাক আছে, 3টে হলো। আচ্ছা তারপরে কে আছে? দেখো পেঁচা আছে, আছে তো পেঁচা 4 হলো, সোনালি চিল আছে, তাহলে 5টা হলো, তাই তো। চলে আসছি পরের যে প্রশ্ন, কটি পাখির উল্লেখ আছে? 5টি পাখির উল্লেখ আছে। চলে আসছি পরের প্রশ্ন, রাত, শীত ও শিশিরের জল কার ঘরে? কার ঘরে আছে? মণিয়ার ঘরে। আচ্ছা পরের প্রশ্ন, তখন হঠাৎ যদি ড্যাশ পাই আমি তোমারে আবার, এখানে কোথায় বলেছে? শূন্যস্থানে কি বসবে? মেঠো পথে। যদি এরকমও প্রশ্ন আসে, তখন হঠাৎ কবি তার সাথে কোথায় দেখা হওয়ার কথা বলেছেন, তখন হবে মেঠো পথে। শূন্যস্থান পূরণেও কিন্তু হবে মেঠো পথে। চলে আসছি পরের প্রশ্নে,
চাঁদকে কোথায় দেখা যাওয়ার কথা কবি বলেছেন? এক রাশ পাতার পিছনে। যদি এমনও একটা প্রশ্ন আসতে পারে যে কখন চাঁদকে দেখা যাওয়ার কথা কবিতায় বলা আছে, উত্তর হবে মাঝরাতে। উত্তর হবে মাঝরাতে। আর চাঁদকে কোথায় দেখা যাওয়ার কথা কবি বলেছেন? এক রাশ পাতার পেছনে। চলে আসি পরের প্রশ্নে। কবিতায় ডালপালাগুলোর রং কবি কী বলেছেন? ডালপালাগুলোর রং কী বলেছেন কবি? কালো ডালপালা, কালো। চলে আসছি পরের প্রশ্নে। কবিতায় কটি গাছের উল্লেখ আছে? কবিতায় কটি গাছের উল্লেখ আছে? 10টি গাছের উল্লেখ আছে। চলে আসছি, দেখো 10টি গাছের উল্লেখ আছে। কবিতা পড়লেই কিন্তু তোমরা দেখতে পাবে 10টা গাছই আছে। চলে আসছি পরের প্রশ্নে। পেঁচা হামাগুড়ি দিয়ে কোথায় নামে? হামাগুড়ি দিয়ে কিন্তু মাঠে নামে, ঠিক আছে। চলে আসছি পরের প্রশ্নে। ড্যাশ গলির অন্ধকারে, শূন্যস্থানে কি বসবে? বাবলার গলির অন্ধকারে। কবিতায় আছে দেখবে, বাবলার গলির অন্ধকারে আর অসত্যের জানালার ফাঁকে কোথায় আপনারে লুকোবে, মানে পেঁচার কথা বলা হচ্ছে, তাহলে বাবলার গলির অন্ধকারে। চলে আসছি পরের প্রশ্নে। কোন গাছের জানালার ফাঁকে পেঁচা আপনাকে লুকোবে? দেখো, কবি যখন গ্রামে ছিলেন তখন কিন্তু পেঁচা ওই জানলার ফাঁকে এসে বসতো। কোথায় নিজেকে লুকিয়ে বসবে সেই কথা উনি এখানে উল্লেখ করছেন, তাই তো। পেঁচার কথা বলছেন তিনি, বিভিন্ন পশু পাখিদের কথা বলছেন, গাছপালার কথা বলছেন, তার অতীতের স্মৃতির রোমন্থন করছেন, তাই তো। তাই জন্য এখানে বলছে কোন গাছের জানালার ফাঁকে পেঁচা আপনাকে লুকোয়? অসত্য গাছের জানালার ফাঁকে। চলে আসছি পরের প্রশ্নে। কবিতায় উল্লিখিত চিলের রং কী? কবিতায় উল্লিখিত চিলের রং কিন্তু সোনালি চিল, সোনালি চিল। চলে আসছি পরের প্রশ্নে। 20 বছরের পরে ড্যাশ পাই যদি হঠাৎ তোমারে, আবার যদি তোমার সাথে দেখা হয়ে যায়। আচ্ছা, এইখানটা মনে হবে এখানে উত্তর আমি বলে দিই, উত্তর হবে সেই কুয়াশায়। সেই যে কুয়াশা যেটা কবি কাটিয়ে এসেছেন, সেই গ্রামে যখন উনি থাকতেন, সেই যে কুয়াশাটা আসতো, সেই কুয়াশার কথা উনি এখানে বলেছেন। 20 বছরের পরে ড্যাশ পাই যদি হঠাৎ তোমারে, সেই কুয়াশায় যদি হঠাৎ তোমারে আমি পাই। তাহলে দেখো, এইখানে কবি নিজের স্মৃতিরোমন্থনে নিজেকে খুঁজে পাওয়ার কথা বলেছেন। আবার দুটো জায়গায় কবি এখানে কিন্তু মেঠো পথে যখন দেখা হওয়ার কথা উনি বলছেন, মেঠো পথে পাই যদি তোমারে আবার, তখন হঠাৎ যদি মেঠো পথে তোমারে পাই যদি 20 বছরের পর, আবার উনি মেঠো পথ ধরে যাবেন এবং ওনার সাথে আবার ওনার যার সাথে উনি প্রিয়তমা তার সাথে যদি দেখা হয়ে যায়। আবার এইখানে 20 বছরের পর সেই কুয়াশায় পাই হঠাৎ যদি তোমারে, অর্থাৎ এখানে কবি সেই একই কথা বলতে চাইছেন যে ওনাকে যদি আবার উনি মানে হঠাৎ যদি পান, তাহলে সোনালি চিল, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। এখানে একটা প্রশ্ন আরেকটা আসতে পারে যে সোনালি চিল কি শিকার করে নিয়ে গেছে? সোনালি চিল শিকার করে নিয়ে গেছে তারে 20 বছরের পর সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। অর্থাৎ এখানে কি শিকার করে নিয়ে যাওয়ার কথা বলেছে? সোনালি চিলের শিশির শিকার করে নিয়ে যাওয়ার কথা বলেছে, তাই তো। দেখো, চিল এখানে কেন বলছে? অন্তর্নিহিত তাৎপর্যে চিল যা কিন্তু এখানে শিশিরকে শিকার করে নিয়ে যাচ্ছে। শিশির কিন্তু খুব একটা শিশির বিন্দু বলতে এখানে খুব সফট একটা, মানে হৃদয়ের খুব গোপন একটা গভীর কোণের কথা বলা হচ্ছে। খুব সফট একটা হৃদয়, একটা খুব নরম হৃদয়ের কথা এখানে বলা হয়েছে। সেই হৃদয়টাকে কিন্তু সোনালি চিল কী করেছে? শিকার করে নিয়ে চলে গেছে। সেই হঠাৎ যদি সেই কোমল হৃদয়টা আমি যদি আবার ফিরে পেতাম, তাই না, আমি যদি আবার সেই আগের আমিকে ফিরে পেতাম, তাহলে পুরো কবিতা পড়তে পড়তে একটু দ্বন্দ্ব আসবে। কবি এখানে নিজেকে ফিরে পাওয়ার কথা বলছেন, যে পুরনো নিজেকে ফিরে পাওয়ার কথা যেমন তিনি বলছেন, আবার প্রিয়তমা, তো একটুখানি কনফিউজিং থাকবে। কিন্তু পুরোটা পড়ার পর মনেই হবে যে
এরকম করতে করতে যে হ্যাঁ কবি বলছেন নিজেকে খুঁজে পাওয়ার কথাই উনি বলছেন, তাই তো? যদি নিজেকে তিনি খুঁজে পেতেন 20 বছরের পর সেই সোনালি চিল যখন একবারে শিশিরকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে শিকার করে, 20 বছরের পর যদি সেই কুয়াশায় যদি তিনি আবার নিজেকে, সেই পুরনো নিজেকে খুঁজে পেতেন, পাই যদি হঠাৎ তোমারে, এটা উনি বলতে চাইছেন। নানা রকম দিক থেকে কবি এখানে বুঝিয়েছেন পুরনো দিনগুলোকে তিনি ফিরে পেতে চাইছেন। এইটাই হচ্ছে আসল কথা। তার নরম হৃদয়ের কথা এখানে যেমন আছে, তিনি পুরনো দিনগুলোকে, পুরনো সময়গুলোকে তিনি আবার যেন মনে হচ্ছে ফিরে পেতে চাইছেন। হ্যাঁ, তার বর্ণনায় তিনি প্রকৃতির নানা রকমভাবে সৌন্দর্য বর্ণনা করেছেন। তিনি কেমন ছিলেন, তিনি কিভাবে কাটিয়ে এসেছেন, ধানের ক্ষেতের উল্লেখ করেছেন, সেখানে ব্যস্ততার কথা বলেছেন। এখানে ব্যস্ততা মানেই লোকের কাজকর্মের কথা বলা হচ্ছে। তারপর মেঠো পথের উল্লেখ করেছেন, কেমন ছিল সেই গ্রামের, মেঠো পথ মানে গ্রামের উল্লেখ করছেন তিনি, গ্রামে প্রকৃতি, একটা গ্রামের, তার নিজের গ্রামের কথা উনি বলছেন, বোঝা যাচ্ছে কবিতার মধ্যে। তারপর এখানে একজনের কথা মনেই হচ্ছে তিনি তার প্রিয়তমার কথা বলছেন, যার সাথে ওনার ছিল, এটাও উনি একটু স্লাইড বোঝাতে চেয়েছেন। তারপর দেখো এখানে শিরীষ গাছ, আম গাছ, জাম গাছ, সব মিলিয়ে ওনার একটা সুখকর স্মৃতি উনি এই 20 বছর পরে কবিতায় তুলে ধরেছেন। সুখকর একটা স্মৃতি 20 বছর পরে কবিতায় তুলে ধরেছেন, 20 বছর পরে। আমার আলোচনা আজকে এই পর্যন্তই। কবিতার আশা করছি তোমাদের বুঝতে অসুবিধে হয়নি। আর প্রশ্ন কিন্তু এইভাবেই প্রশ্নগুলো আসবে, আর প্রশ্ন এই রকমই আসবে, আর এই কটাই আসবে, আর এখান থেকে তেমন কোনো প্রশ্ন নেই। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ so much.